ঘূর্ণিঝড়ের পরও স্বাভাবিক হয়নি উপকূলবাসীর জীবন। পানিবন্দী মানুষের দুর্ভোগ। বাগেরহাটে ভেসে গেছে হাজার হাজার চিংড়ির ক্ষেত। ত্রাণ নয়, টেকসই বাঁধের দাবি। এখন আমরা টং ভরতে থাকি যে ত্রাণ চাই না, আমরা চাই একটা বেড়িবাঁধ। মানুষগুলো তো সব নিরুপায় হয়ে গেছে, আমার সর্বস্ব চলে গেছে। 7 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। বাঁধ যখন ভাঙে তখন আমাদের কপালও ভাঙে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। অন্যান্য শীর্ষ সংবাদ। অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ কার্যকর বলছে গবেষণা। কোভ্যাক্স থেকে পাওয়া 1 লাখ টিকা প্রয়োগ পরিকল্পনা 2-1 দিনের মধ্যে। মেট্রো রেলকে ঘিরে হাব স্টেশনের পরিকল্পনা। ট্রেন থেকে নামলেই পাবেন বিনোদন পার্ক, শপিং মল সহ সর্বাধুনিক সেবা। 1 লাফে লিটারে ভোজ্য তেলের দাম সর্বোচ্চ বেড়েছে 12 টাকা। নওগাঁয় ধানের দরে হঠাৎ ঊর্ধ্বগতি, স্বস্তিতে কৃষক। দুর্নীতিকে বৈধতা দিতেই আসছে বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব দেওয়া হচ্ছে। অভিযোগ বিএনপির। সুযোগ করে দিয়েছিলেন বেগম জিয়াই, মন্তব্য আওয়ামী লীগের। ঘূর্ণিঝড় আসে আর বাঁধ ভাঙে, সেই সঙ্গে পড়ে উপকূলীয় এলাকার মানুষের কপাল। পলি জমে নদীর তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ায় প্রতি বছর জোয়ারের পানি উপচে প্লাবনের শিকার হতে হয় এখানকার বাসিন্দাদের। বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়ি বাঁধ নির্মাণের আশ্বাসেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বুধবার দুপুরের আগেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঢেউ এর সাথে প্রচণ্ড জোয়ার আঘাত হানে বেড়িবাঁধে। স্থানীয়রা ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেও পারেনি। বাতাসের গতি বাড়ার সাথে সাথে নদীতে পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনি উপজেলার 20টির মতো পয়েন্টে 11 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মৎস্য বিভাগ বলছে 4500 চিংড়ি ঘেরের মাছ ভেসে গেছে। ডুবে গেছে কাঁকড়া হ্যাচারি। হাঁটু পানিতে হাঁস মুরগি সহ গবাদি পশু নিয়ে মানবেতর জীবন পার করছেন উপকূলবাসী। তাদের অভিযোগ, বারবার পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল পাননি। প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন, ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ। বাঁধ যখন ভাঙে তখন আমাদের কপালও ভাঙে। ত্রাণ চাই না, আমরা চাই একটা বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ। সরকারের কাছে আমাদের প্রাণের দাবি থাকে শুধু এতটুকু যে আমরা যেন টেকসই বেড়িবাঁধ পাই। বাঁধ উঁচু না করা পর্যন্ত ভাঙন কোনো সময় রক্ষা করা যাবে না। বারবার বেড়িবাঁধ ভেঙে নিঃস্ব হয়ে গেছে এই উপকূলীয় জনপদের অধিকাংশ মানুষ। আয়লা সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবার আমাদের এই ইয়াসের আক্রমণ। সুতরাং এখানে যে টেকসই বেড়িবাঁধ না হলে কোনো ক্রমেই এই উপকূলীয় বেড়িবাঁধের আমরা যারা জনগোষ্ঠী আমাদের বাঁচানো সম্ভব হবে না। অবশ্য দায়সারাভাবে পানি উন্নয়ন বোর্ড জানায় টেকসই বেড়িবাঁধের প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলো আমরা খুব শীঘ্রই মেরামত করতেছি এবং এগুলোর স্থায়ী সমাধান হলো টেকসই বেড়িবাঁধ। এর জন্য প্রকল্প দেওয়া আছে, খুব শীঘ্রই প্রকল্প অনুমোদন হবে এবং অনুমোদন হলে এই অবস্থা থাকবে না। সাতক্ষীরার 700 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 100 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। গত বছর আমপানে 70 কিলোমিটার ভেঙেছিল, আর এখন ইয়াসে 20 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। এদিকে গ্রাম রক্ষা বাঁধ উপচে ও ভেঙে বাগেরহাটে প্রবল জোয়ারে ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে চিংড়ি চাষিদের। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন জনপ্রতিনিধিরা। বাগেরহাটের প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট। গত বছরের মতো এবারও মৌসুমের শুরুতেই করোনার থাবা ও পোনা সংকটে পড়েন চাষিরা। এরপরই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে গ্রাম রক্ষা বাঁধ উপচে ও ভেঙে জেলার 5টি উপজেলায় পানি ঢুকে প্রায় 5000 চিংড়ি ঘের ভেসে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। পুঁজি হারিয়ে দিশেহারা চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। 25 বিঘা ঘের আমার এই বেড়ি ফাতারি সব নষ্ট হয়ে গেছে। আমাদের সবাই কম বাস লোন করা আছে, বিভিন্ন এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন করা আছে। আমার 10 লক্ষ টাকার
প্রজেক্টের মাছ বেড়ে গেছে এই নদীর জোয়ারে। ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের পুনরায় চাষের জন্য নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। যেহেতু পানিটা একটু মানে অন্য পানির সাথে মিক্স হয়ে পানি বিষাক্ত হয়েছে, তো আমি সবাইকে বলবো যে পুকুরে এখন শতক প্রতি 250 থেকে 300 গ্রাম চুন প্রয়োগ করলে পানিটা পরিস্রুত হবে, তারপর তারা সপ্তাহখানিক পরে পুনঃ ছাড়বে। চিংড়ি চাষিদের ক্ষতি পোষাতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। যে ক্ষতি হয়েছে মানুষের, এই ক্ষতিপূরণ চাই, প্লাস এই যে রাস্তাঘাটগুলো এর সুন্দরভাবে এর উন্নয়ন চাই। তবে জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ, প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ থাকবেই, এখন এই প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে চাষিকে যেটা আমরা আগেও পরামর্শ দিই, এখনো বলছি যে প্রতি বছর ঘেরটা সংস্কার করে পাটটা উঁচু করার জন্য। জেলায় 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে 16,500 মেট্রিক টন বাগদা ও 15,500 মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। এই মুহূর্তে খুলনার দাকোপে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং চট্টগ্রামের বাঁশখালীতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল। জেনিফার, আমি এই মুহূর্তে আছি খুলনার দাকোপ উপজেলায়। মূলত সকাল থেকে পাইকগাছ উপজেলার দুটি দেলুটি এবং লতা ইউনিয়ন এবং খুলনার এই দাকোপ উপজেলাতে যেটি আমি ঘুরে দেখেছি সেটি হচ্ছে যে 3 দিন আগে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব এখানে পড়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের, সেই প্রভাবে কিন্তু আজ পর্যন্ত পানির সেই চাপ বা পানির উচ্চতা একই রকম রয়েছে। জোয়ারের পানিতে ভাসছে এখানকার বিভিন্ন নিম্ন অঞ্চল এবং বিশেষ করে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের অবস্থা, সেখানে কিন্তু ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এখনো পর্যন্ত সেখানে বাঁধ পুরোপুরি মেরামত সম্ভব হয়নি। পাশাপাশি পাইকগাছা এবং দাকোপ উপজেলা, এখানে বিস্তীর্ণ বেড়িবাঁধ কিন্তু এখানে ভেঙে গেছে এবং সেখানে যদিও অনেকটা জোড়াতালি দিয়েই পানি আটকানো সম্ভব হয়েছে এলাকাবাসীর উদ্যোগে। বিশেষ করে দাকোপে এই মুহূর্তে আমরা যেটি দেখছি, পানখালী নদীর তীরবর্তী দিয়ে যে 31, 32 এবং 33 এই 3টি পোল্ডারে অবস্থিত। এই 3টি পোল্ডারের মূলত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 32 নম্বর পোল্ডার। এখানে 47 কিলোমিটার বেড়িবাঁধের 15 কিলোমিটারই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। এবং বিশেষ করে এখানকার যে মানুষের যে প্রচেষ্টায় তারা কিছুটা হলেও পানি বন্দি করতে পেরেছে গতকাল রাত পর্যন্ত, কিন্তু আজকেও পানির চাপ রয়েছে এবং বেড়িবাঁধের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সড়ক এখানে বেড়িবাঁধের উপরে যে যাতায়াতের পথ ছিল সেটি কিন্তু পানদীগর্ভে পুরোটাই বিলীন হয়ে গেছে। এখানে রাস্তায় গাছের ডাল ফেলে এবং এখানে ইট দিয়ে এবং ইটের বস্তা দিয়ে এটা কোনো রকম পানিটা প্রতিহত করা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা যেটি বলছেন যে দ্রুত এই কাজগুলো করা হবে এবং সংস্কার করা হবে, কিন্তু স্থানীয়ভাবে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু এখনও রয়ে গেছে। তারা যেটি জানাচ্ছেন যে এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের তাদেরকে এখনো পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কার্যক্রম তারা দেখতে পাননি। মূলত সকাল থেকে তারা আজও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বাঁধ মেরামতে নেমে পড়েছে নারী পুরুষ এলাকার গ্রামবাসী সব মিলিয়ে। আমার কাছে এই ছিল জেনিফার খুলনার দাকোপ উপজেলা এবং পাইকগাছা উপজেলার সর্বশেষ আমরা যে খবরটি পেয়েছি সকাল থেকে, তার সর্বশেষ চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। তরিকুল, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব চট্টগ্রাম উপকূলীয় এলাকায় তেমন না পড়লেও কিন্তু বড় ধরনের না পড়লেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামে উপকূলীয় উপজেলা যে বেড়িবাঁধগুলো রয়েছে সেইগুলো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের বাঁশখালী খানকানাবাদ ইউনিয়নে যে একটি বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের দৃশ্য হয়তো আপনি ক্যামেরার মাধ্যমেই আমি দর্শকদের দেখাচ্ছি যে কী নাজুক অবস্থা, বেহাল অবস্থা হয়ে গেছে এই বেড়িবাঁধটি। যেদিন ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানে সেই দিনও কিন্তু এখানে পানি ওঠার কারণে কিন্তু এই যে এখানে জিও ব্যাগ এবং যে এখানে ব্লক দেওয়া হয়েছে সেগুলো ধসে গেছে একেবারে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে এই বেড়িবাঁধটি। এবং এখানে স্থানীয় সাথে কথা বলেছিলাম, তারা যেটি বললেন যে আসলে এই বেড়িবাঁধের ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী এবং তিনি দীর্ঘদিন ধরে কাজগুলো করছেন। গত বছর কিন্তু কাজ শেষ হয়েছে, 1 বছর না যেতে কিন্তু এই বেড়িবাঁধটি ভেঙে গেল, অর্থাৎ তারা কাজের মান নিয়ে প্রশ্ন করেছেন।
আপনি হয়তো জানেন চট্টগ্রামের উপকূলীয় এলাকা জুড়ে চট্টগ্রাম, বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, সন্দ্বীপ সহ বিভিন্ন এলাকায় প্রায় 66 কিলোমিটার বেড়িবাঁধের জন্য প্রায় 570 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। একটা মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। সেই মহাপরিকল্পনার বিভিন্ন এলাকায় যেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ করছে সেখানে সাব কন্ট্রাক্টরে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা সেই কাজগুলো কিন্তু তারা বিভিন্নভাবে নিয়ে নিচ্ছে, কেউ জোরে কেউ বা কৌশলে কিন্তু সেই কাজগুলো ঠিকাদারের কাজগুলো নেওয়ার পর তারা কাজ করার কারণেই কিন্তু কোনো জবাবদিহি দিতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ স্থানীয়রা যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ নিচ্ছে সেই জন্য কোনো জবাবদিহি নাই। স্থানীয় এলাকার মানুষরাও কিন্তু কোনো রকমের তাদের উপর চাপ প্রয়োগ করতে পারে না, কারণ চেয়ারম্যানরা এবং যে স্থানীয় প্রতিনিধিরা আছেন তারা কিন্তু এই ঠিকাদারি কাজগুলো নিচ্ছে। এলাকাবাসীর অভিযোগ এই যে ঠিকাদারি কাজগুলো হয় সেগুলো যেন স্থানীয়রা না পায় এবং স্থানীয় যে চেয়ারম্যান এবং যে প্রতিনিধি তারা যেন না পায় সেই বিষয়টি জানিয়েছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কি বেহাল দশা এই বেড়িবাঁধটির। শুধু এখানে নয়, চট্টগ্রামের আনোয়ারা কিন্তু আমরা কালকে রায়পুর এবং যে বারোয়ালিয়া সেখানেও আমরা বেহাল যে বেড়িবাঁধের অবস্থার কথা আমরা জানিয়েছি। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিন্তু এই কোনো বড় ধরনের প্রভাব না পড়লেও কিন্তু বেড়িবাঁধগুলো ভেঙে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে বাঁশখালী থেকে সর্বশেষ তথ্য। জেনিফার। চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল আলম। এর আগে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। অন্য প্রসঙ্গ, ফাইজারের 1 লাখ ডোজ হতে পারে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকার যোগান। বিশেষজ্ঞরা বলছেন এরই মধ্যে ব্রিটেনে গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ কার্যকর প্রমাণিত হয়েছে। তাই বিষয়টি ভেবে দেখার পরামর্শ তাদের। এদিকে 2-1 দিনে এই টিকা ব্যবস্থাপনার পরিকল্পনা চূড়ান্ত করবে স্বাস্থ্য অধিদপ্তর। কোভ্যাক্স সিনোফার্মের পর তৃতীয় কোনো ভ্যাকসিন হিসেবে রোববার মধ্যরাতে দেশে আসছে ফাইজার বায়োনটেকের 1,06,000 ডোজ। এটি হবে আন্তর্জাতিক টিকা তহবিল থেকে পাওয়া বাংলাদেশের প্রথম কোনো ভ্যাকসিনের চালান। তবে ভাবনাটা অন্যখানে। বিশ্বে প্রচলিত অন্য সব ভ্যাকসিন যেখানে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, সেখানে ফাইজারের এই টিকা সংরক্ষণ করতে হয় -70 ডিগ্রির নিচে। যদিও এরই মধ্যে নাতিশীতোষ্ণ অঞ্চল ও মধ্যপ্রাচ্যের মতো দেশের জন্য -15 থেকে 20 কিংবা 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে এমন নতুন ভার্সনও প্রস্তুত করেছে ফাইজার। তাই কোন ব্যাচের ভ্যাকসিন আসছে দেশে প্রস্তুতি নিতে হবে সেই অনুযায়ী। এটা -80 থেকে -60 তে একটি পিরিয়ড, -25 থেকে -15 পর্যন্ত একটি পিরিয়ড এবং 2 to 8 ডিগ্রিতে আরেকটি পিরিয়ড। সেখানে যে শর্তগুলো আছে সেগুলোর জন্য আমাদের কেন্দ্রগুলোকে প্রশিক্ষিত করলে এটা আমার ধারণা যে কিছু সীমিত আকারে হলেও বেশ কিছু কেন্দ্রতে এটি সম্ভব। এরই মধ্যে অক্সফোর্ডের প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ দিয়ে সফল হয়েছে ব্রিটেন। তাই এই 1 লাখ ডোজ দেশের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকার চাহিদা মেটাতে সহায়ক হতে পারে। তবে এই টিকা 12 বছরের উপরে প্রয়োগ করা গেলেও বয়স্কদেরই প্রাধান্য দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যারা নাকি এখন দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান 55 বছরের বেশি বয়সী মানুষ আছেন, ওনারা হবেন সবচেয়ে উপযুক্ত প্রার্থী এই 1 লক্ষ ডোজ অথবা ফাইজার বায়োনটেকের জন্য। কারণ এখন যেহেতু অ্যাস্ট্রাজেনেকা আমরা সংগ্রহ করতে পারছি না, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বিকল্প হিসেবে এখন পর্যন্ত একটি প্রমাণিত গবেষণা আছে যেখানে ফাইজার বায়োনটেক ব্যবহার করা হয়েছে। যদিও এখনো প্রয়োগ পরিকল্পনা চূড়ান্ত করেনি স্বাস্থ্য বিভাগ, তবে তাপমাত্রা বেঁধে যে কোনো জ্বালানি আসুক তা সংরক্ষণ ও বিতরণের সক্ষমতা আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ফাইজারের টিকা আসলে কিভাবে এটা রাখা হবে, এটা দেওয়ার জন্য কাদেরকে ট্রেনিং দিতে হবে এবং সেই ট্রেনিংটার ম্যাটেরিয়ালসগুলি তৈরি করা, এগুলো পর্যায়ে আছে। বৃহস্পতিবার ফাইজার বায়োনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল ঘিরে রাজধানী জুড়ে অত্যাধুনিক স্টেশন হাব তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। স্টেশন থেকে নামলেই যাত্রীদের জন্য থাকবে বিনোদন পার্ক, নিত্যপণ্যের বাজার ও শপিং মল সহ বিভিন্ন সুবিধা। প্রাথমিকভাবে উত্তরায় স্টেশন 2-এর কাছে এই হাব নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মেট্রো রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। 1 দশক আগেও যা ছিল স্বপ্নের মতো এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। জাপান থেকে আসতে শুরু করেছে মেট্রো রেলের কোচও।
কিন্তু মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক বেশি। তাই লোকসান কমাতে বাড়তি সুবিধা হিসেবে হাব স্টেশন তৈরি করে আয়ের পথ করতে চায় কর্তৃপক্ষ। আর হাব স্টেশন নির্মাণের জন্য 28 একর জমি কিনেছে মেট্রো রেল। ম্যাস র্যাপিড ট্রানজিটের আওতায় 6টি লেনের শুরুতেই একটি করে মোট 6টি এমন হাব স্টেশন করতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। আমরা ওখানে একটা বিনোদন পার্কের একটা ব্যবস্থা করব, কিছু ফুড কোর্টও থাকবে, চিলড্রেন জোনেরও একটা ব্যবস্থা রাখবো। এখানে কিন্তু মানুষ বাসে এসেও তাকে এখানে নামিয়ে দিয়ে চলে যেতে পারবে। এছাড়া প্রতিটি স্টেশনে একটি করে স্টেশন প্লাজা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত 5টি স্টেশন প্লাজা নির্মাণ করতে চায় মেট্রো রেল। আমরা মনে করি যে এরকম প্রতি লাইনে যদি একটা বড় করে টিওডি করা যায় এবং তার সাথে যদি স্টেশন প্লাজাগুলোকে সংযুক্ত করা যায়, তাহলে ডিএমটিসিএল প্রথম থেকেই একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব প্রস্তুতি ছাড়াই মেট্রো রেল চালু হলে পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হবে নগরবাসী। একটা স্টেশনের পাশে যদি আপনি যাত্রী উঠানামার পরিকল্পিত সমন্বিত জায়গা না দেন, তাহলে তো সে রাস্তার মধ্যে দাঁড়াবে। রিক্সা থাকবে, মোটরসাইকেল থাকবে, সবাই এখানে দেখবে যাত্রী আছে, তার মধ্যে আবার পরিকল্পনার ঘাটতি আছে। তাহলে একটার উন্নয়ন হলো আরেকটাকে বঞ্চিত করে। প্রকল্পটির নকশার কাজ শেষ হলে দেশি বিদেশি আর্থিক সহযোগিতায় তৈরি হবে দেশের প্রথম আধুনিক হাব স্টেশন। এই নগরবাসী শুধুমাত্র মেট্রো রেলে ভ্রমণে নয়, তাদের জন্য উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও থাকছে বিনোদন, পার্কিং, শপিং সহ নানান আধুনিক সুযোগ সুবিধা। এর জন্য মেট্রো রেল 2-এর পাশে নির্মাণ করা হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট টিওডি বা হাব স্টেশন। তবে নির্ধারিত সময়ে মেট্রো রেলে এই নগরবাসী ওঠার সুযোগ পেলেও এই হাব স্টেশন ব্যবহারের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। নির্ভীকের মঙ্গলযাত্রা নিয়ে জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। এবারের বাজেট জীবন বাঁচানোর বাজেট হওয়া উচিত বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো বাজেটই কাজে আসবে না। দলটির বাজেট ভাবনা তুলে ধরতে সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন তিনি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনাও করেন মির্জা ফখরুল। আসছে বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, যতদিন অপ্রদর্শিত আয় থাকবে ততদিন এ সুযোগ থাকবে। অর্থাৎ হরিলুট করে সঞ্চিত কালো টাকা জায়েজ করার দরজা অবারিত করে দিলেন অর্থমন্ত্রী। এবারে বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। বাজেট হবে করোনা ভাইরাসের নিয়ন্ত্রণ অভিঘাত থেকে উত্তরণের বাজেট। স্বাস্থ্য খাতকে বাজেটের সর্বাধিক তালিকায় রাখতে হবে। চলমান বৈশ্বিক মহামারী প্রতিরোধ ও করোনা চিকিৎসার দুটি সমান্তরালে চালিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতে জিডিপির শতকরা 5% ব্যয় করতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিলেন। তাই এই বিষয়ে বিএনপির বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির এক সভায় তিনি বক্তব্য রাখেন। কালো টাকা সাদা করার যে সুযোগ থাকছে আগামী বাজেটে, সেটি সমালোচনা করেছে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবিনয়ে প্রশ্ন করতে চাই যে বেগম খালেদা জিয়া যে নিজে কালো টাকা সাদা করেছিলেন, সেটার জবাবটা কি আপনার কাছে? একই সাথে আপনার কাছে সবিনয়ে প্রশ্ন করতে চাই, আপনাদের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, সেই অর্থমন্ত্রীও কালো টাকা সাদা করেছিল, সেটার জবাবটা কি? আগে খালেদা জিয়া যে কালো টাকা সাদা করেছিল সেটার জবাবটা দেন, তারপর কথা বলেন। তার আগে কথা বলার এই অধিকার আপনার থাকে না। দুপুরের সময় আরও থাকছে, ভাষাঞ্চলে প্রথমবারের মতো সিজারিয়ানে জন্ম নিল এক কন্যা শিশু। ঢাকা থেকে যান 4 চিকিৎসক। অপারেশনে নেতৃত্ব দেওয়া ডাক্তার রুমানার নামেই রাখা হয় নবজাতকের নাম। বাজারে ভোজ্য তেলের দাম 1 লাফে বেড়ে গেছে লিটারে 12 টাকা। সম্প্রতি একবারে এত দাম বাড়ানোর কোনো নজির নেই। যখন তখন দাম বাড়ানোর কারণে সংসারে হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
মে মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 2 টাকা বাড়িয়ে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয় 141 টাকা। সে সময় খুচরা পর্যায়ে 1 লিটার তেলে ভোক্তার ব্যয় বাড়ে প্রায় 30%। সেই চাপ না সামলাতেই আবারও তেলের বাজারে আগুন। আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে বৃহস্পতিবার 1 মাসের ব্যবধানে লিটারে 12 টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে আমদানিকারকরা। সঙ্গে সঙ্গে পাইকারি ও খুচরা বাজারে ঊর্ধ্বগতি। শুক্রবার পাইকারিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে লিটারে 6 থেকে 8 টাকা। খুচরা পর্যায়ে যা লিটারে 12 টাকায় বিক্রি হচ্ছে। ইনটেক তেল তো ছিল আপনার 130 টাকা, এখন আমরা 50-এর নিচে বেচতে পারি না। প্রতি লিটারে 60 টাকা করে বাড়তি, 5 লিটারে 20 টাকা বাড়ছে। 6-7 দিন হবো মানে কোম্পানির লোকেরা বলতেছে, ডিলারের আন্ডারে যে লোকগুলো আছে স্যার ওই স্যার। ডিলাররা জানান ভোজ্য তেলের কোনো আমদানি সংকট নেই। দাম ঊর্ধ্বগতি, লাগাম যে কে ধরবে কেউ ধরতে পারতেছে না। এখন নতুন করে যে রেট আসতেছে 745 টাকা গায়ে রেট হবে। এদিকে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 120 টাকা লিটার। সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও এক্ষেত্রেও দাম বাড়ায় দুশ্চিন্তায় ভোক্তারা। যে সীমিত যে আমাদের ইনকাম, যেটা আমাদের বেতন, এটা দিয়ে আসলে পোষানো যায় না। প্রত্যেকবার আসলেই দেখি কিছু না কিছু টাকা বাড়ে, মানে বাড়তির দিকে কখনো কমে নাই আর কি। এইভাবে যদি মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যায় তাহলে জীবন আরও দুর্বিষহ হবে। দাম বাড়ার এই প্রবণতায় লাগাম টানতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ভোক্তাদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর প্রান্তিক হাটে হঠাৎ ধানের দাম মণ প্রতি 100 টাকা বেড়েছে। ধানের দর বাড়ায় কৃষক খুশি হলেও টেকসই বাজার ধরে রাখার দাবি তাদের। মিল পর্যায়ে মজুদ বাড়াতে বেশি ধান সংগ্রহ করতে মিলারদের মাঠে নামায় দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। সকালেই বিভিন্ন যানবাহনে বিক্রির জন্য কৃষকরা হাটে তুলছেন ধান। বেলা বাড়ার সাথে নওগাঁর মহাদেবপুরের সরস্বতীপুর হাটে বাড়ে ধানের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে হাটে সরবরাহ বাড়ার সাথে বেড়েছে ধানের দরও। মণপ্রতি 100 টাকা পর্যন্ত বাড়তি দরে ধান কিনছেন মিলারদের প্রতিনিধিরা। আর ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। এই পর্যায়ে ধানের বাজার যদি এরকম থাকে কৃষকের কিছু লাভ হবে আর কি। 12 থেকে 13,000 টাকা খরচ হয়েছে, তাতে মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। প্রান্তিক এসব হাটে 4 থেকে 5,000 মণ ধান বেচা কেনা হয়। তবে দর ওঠানামায় মধ্যস্বত্বভোগী ফরিয়াদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ করার অভিযোগ কৃষকদের। গেল এই হাটে যে দাম ছিল এই দামের থেকে আজকে দাম একটু বাড়তি। মিলের চাহিদা বেশি, এই জন্য ধানটা দামও বেশি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় মিলার ও তাদের প্রতিনিধির মাধ্যমে ধান সংগ্রহে হাটে নামায় বেড়েছে দর। আগে দাম একটু কম ছিল, 1000-এর নিচে ছিল, এখন 1000 পার হয়ে গেছে, আস্তে আস্তে দাম বাড়তেছে। মিনিকের ধান 1020, 30, 40 এবং কাটারির ধান 1020 থেকে 1050 টাকা পর্যন্ত। কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় অন্তত 15 জাতের ধানের আবাদ হয়ে থাকে। চলতি বুড়ো মৌসুমে 1,88,000 হেক্টর জমি থেকে 12.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। আর এই ধান চাল কারবার সাথে জড়িয়ে রয়েছে ছোট বড় প্রায় 1000 প্রতিষ্ঠান। নওগাঁ সরস্বতীপুর ধানের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। নিরাপদ ও ঝামেলাবিহীন মাসিক স্বাস্থ্য মৌলিক অধিকার হলেও দেশের শহর ও গ্রামাঞ্চলের বেশিরভাগ নারী এখনও অসচেতন। নারীর মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশি প্রতিষ্ঠান। এছাড়া সচেতনতা তৈরির পাশাপাশি স্যানিটারি প্যাড ব্যবহারকে আরও উৎসাহিত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাসিকের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এখনো সংকোচ বোধ করেন বেশিরভাগ নারী। মাসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বেশিরভাগ নারীরই অজানা। রাজধানীতে কর্মজীবী নারী কিংবা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী মাসিক স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাডের ব্যবহারের বিষয়ে অবগত থাকলেও গ্রামাঞ্চল এবং বস্তিতে বসবাসকারী বেশিরভাগ নারী ন্যাপকিন ব্যবহার করেন না, যা ডেকে আনছে চরম স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য সুরক্ষার অতি প্রয়োজনীয় সামগ্রীটি অনেক নারী সচেতন হয়ে ব্যবহার করলেও অনেকে আবার টাকার অভাবে সেটি কিনতে পারছেন না। কাপড় ব্যবহার করাটা খুবই অসুবিধা, তবু করি, এখন আমরা টাকার জন্য পারি না। কাপড় ব্যবহার করে অনেক ধরনের সমস্যা, মেয়েদের সমস্যা হয়, শারীরিক সমস্যা। যার যেমন ক্রয় ক্ষমতা সেই অনুযায়ী বাজারে যেই স্যানিটারি ন্যাপকিনগুলো অ্যাভেলেবল আছে সেগুলো যদি ইউজ করা হয় তাহলে আমরা অনেকেই এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাব। নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিদেশি কোম্পানির পাশাপাশি কাজ করছে দেশীয় অনেক প্রতিষ্ঠান। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্যানিটারি প্যাড সুলভ মূল্যে পৌঁছে দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। মাত্র 20%
নারী এটা ইউজ করে, তার মানে বাকি 80% ইউজই করে না। আমরা বেশ কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। আমাদের 30 টাকা দামের একটা প্রোডাক্ট আছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন করছেন চিকিৎসকরাও। প্যাড রক্ত শুষে নেয়, তাই সঠিকভাবে প্যাড ব্যবহারের মাধ্যমে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না এবং দুর্গন্ধ ছড়ায় না। কাপড় এবং তুলা এগুলোর মাধ্যমে ফাঙ্গাল ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, চামড়ার র্যাশ সহ আরও অনেক ধরনের অসুখ বিসুখ এবং নানা জটিলতা তৈরি হয়। স্যানিটারি প্যাড, মেনস্ট্রুয়াল কাপ সহ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সব পণ্য ভ্যাট ট্যাক্স মুক্ত রাখার আহ্বান জানান তারা। ঈশিতা ব্রহ্ম। বহুল আলোচিত নোয়াখালীর ভাসানচরে প্রথমবারের মতো সিজারিয়ানের মাধ্যমে জন্ম নিল এক কন্যা শিশু। ভাসানচরের গণস্বাস্থ্য কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে অপারেশন সম্পন্ন হয়। এতে নেতৃত্ব দেয়া চিকিৎসক রুমানা চৌধুরীর নামেই নামকরণ করা হয়েছে কন্যা শিশুটির। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। প্রথমবারের মতো ভাসানচরে কোনো প্রসূতি মায়ের সিজারিয়ান হয় বৃহস্পতিবার বিকেলে 1 ঘন্টার মধ্যে অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। 25 বছর বয়সী রোহিঙ্গা নারী দিলবাহারের ঘরে জন্ম নেয় সিজারিয়ান কন্যা শিশু। অপারেশনের নেতৃত্ব দেওয়া চিকিৎসক রুমানা চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে এই শিশু কন্যার। আমার পুরো টিম ম্যানেজ করেছে পেশেন্টটাকে এবং সাকসেসফুলি আমরা খুব সুন্দর একটা ফিমেল বেবি ডেলিভার করেছি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল অবস্থায় দিলবাহারের প্রসব বেদনা শুরু হলে হাতিয়া বা নোয়াখালী নেওয়া ঝুঁকিপূর্ণ ছিল। এই অবস্থায় ভাসানচরের গণস্বাস্থ্য কেন্দ্রে অপারেশনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ঢাকা থেকে নিয়ে আসা হয় 4 চিকিৎসককে। মা এবং বাচ্চা দুজনেই সম্পূর্ণরূপে সুস্থ আছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশ নেভি, TRRC এবং নোয়াখালী সিভিল সার্জন অফিসের সহযোগিতার মাধ্যমে। আমরা এবং গণস্বাস্থ্যের যৌথ সহযোগিতায় সিজারিয়ান সেকশন অপারেশনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। প্রথমবারের মতো অপারেশনের মাধ্যমে একজনের জন্ম হলো। এখন পর্যন্ত ভাসানচরে 171 জন শিশুর স্বাভাবিক ডেলিভারি হয়েছে। কন্যার বাবা হয়ে উচ্ছ্বসিত দিলবাহারের স্বামী। ধন্যবাদ। 6 দফায় মোট 18,400 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নিয়ে আসা হয়েছে। কমল দে, সময় সংবাদ, নোয়াখালী, ভাসান। নির্ভীক কোনো ব্যক্তির নাম নয়, এটি একটি ড্রোন, যার মডেল বানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। ভারতে অনুষ্ঠিত মার্স সোসাইটি সাউথ এশিয়ার একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে বুয়েটের দলটি ছিনিয়ে এনেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। আতিকুর রহমান তমালের রিপোর্ট। মঙ্গলের বুকে উঠছে নির্ভীক, খুঁজে খুঁজে দেখছে কি আছে এই গ্রহের পরতে পরতে। এতদিন ভিনদেশি নভোযানের দখলে থাকা মঙ্গলে এবার উড়তে পারবে বাংলাদেশের ড্রোন। নির্ভীক বানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। এর আগেও বহু রোভার বানিয়েছেন তারা, কিন্তু মঙ্গল গ্রহে কি ড্রোন পাঠানো সম্ভব? সম্প্রতি এমন একটি আয়োজন করে মার্স সোসাইটি। বিশ্বের নানা দেশের 30টি দলেতে অংশ নেয়। বুয়েটের দলটির নাম ইন্টারপ্ল্যানেটার। সেই আয়োজনে 8ম স্থান দখল করে বুয়েট। এরপরই 9ম স্থানে আছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আর 16তম স্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। কেউ যদি জানতে চায় ড্রোন কিভাবে কাজ করে, কিভাবে বানায়, সেটা সে ইজিলি অ্যাভেলেবল আছে, রিসোর্স আছে, তারা বানাতে পারে। সমস্যাটা হয় যখন আপনাকে সেই ড্রোনটা পৃথিবীর জন্য না, মঙ্গল গ্রহের উপযোগী করে বানাতে হয়। সেই জন্য দেখা গেছে যে পৃথিবীর ড্রোন থেকে মঙ্গল গ্রহের ড্রোনের যে ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা, সেটা অনেক বেশি আলাদা হয়ে যায় আর অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। তারা চান দেশে যদি বিজ্ঞান গবেষণার দ্বার আরও প্রসারিত হতো, তবে নির্ভীককে বাংলাদেশি পাঠাতে পারত মঙ্গলে। সেজন্য সরকারি সমর্থন প্রয়োজন বলে মনে করেন তারা। আমাদের তো শুধু ড্রোন ডেভেলপ করলে হবে না, মার্স পর্যন্ত এটা পৌঁছানোর জন্য ওরকম টেকনোলজিও লাগবে। তো তার জন্য হচ্ছে গিয়ে এটা এরকম আমাদের দেশেও এরকম কিছু কম্পিটিশন আয়োজন করা যায়, যেখান থেকে হচ্ছে গিয়ে এরকম ট্যালেন্টগুলো একটু আসবে। দরকার হবে আসলে সরকার থেকে অনেক বেশি সাহায্য, এবং শুধু সরকারি যে হতে হবে তা না, আমাদের বিভিন্ন যদি বেসরকারি অর্গানাইজেশনগুলো এগিয়ে আসে তাহলে তাও আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। ড্রোন এর আগেও বানিয়েছেন কি দেশের শিক্ষার্থীরা, তবে মঙ্গলে পাঠানোর মতো ড্রোন এবারই প্রথম। নির্ভীক বানানোর জ্ঞান কাজে লাগবে দেশের অন্যান্য সেক্টরেও। পাশের দেশগুলোর দিকে তাকাই, ওইখানে হচ্ছে পুরো ড্রোন সিস্টেমটাকে এগ্রিকালচারের উপর বেস করে তৈরি করা হচ্ছে। যেখানে হচ্ছে প্রচুর বন্যা হচ্ছে, যেখানে ঘূর্ণিঝড় হচ্ছে, সেখানে গিয়ে আমাদের ড্রোনটা হচ্ছে বিভিন্ন খাবার সাপ্লাই এবং রেস্কিউ অপারেশনে মানুষ প্রাণ বাঁচানোর বিভিন্ন কাজে প্রয়োজনে ব্যবহার লাগতে পারে। উদ্যোক্তারা চান দেশ এমন ক্ষুদে বিজ্ঞানীদের সমর্থন দিলে মহাকাশ গবেষণার পাশাপাশি এগিয়ে যাবে দেশের প্রযুক্তি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঘূর্ণিঝড়ের পরও স্বাভাবিক হয়নি উপকূলবাসীর জীবন। পানিবন্দী মানুষের দুর্ভোগ। বাগেরহাটে ভেসে গেছে হাজার হাজার চিংড়ির ক্ষেত। ত্রাণ নয়, টেকসই বাঁধের দাবি। অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ কার্যকর, বলছে গবেষণা। কোভ্যাক্স থেকে পাওয়া 1 লাখ টিকা প্রয়োগ পরিকল্পনা 2-1 দিনের মধ্যেই। এবং মেট্রো রেলকে ঘিরে হাব স্টেশনের পরিকল্পনা। ট্রেন থেকে নামলেই পাবেন বিনোদন পার্ক, শপিং মল সহ সর্বাধুনিক সেবা। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।